একটা মঞ্চ যেখানে হাততালির চেয়ে রক্তের শব্দ ছিল বেশি। এক টুকরো আকাশ যার নিচে জীবনের মূল্য ছিল গ্ল্যাডিয়েটরের তলোয়ার। এটা কোনো উপন্যাস নয়, এটা কলোসিয়াম, রোমের গৌরব, কিন্তু মানবতার এক রক্তাক্ত স্মৃতিচিহ্ন। আজ আমরা ডুব দিই সেই ইতিহাসে যেখানে রক্ত ছিল উৎসবের রং আর মৃত্যু ছিল বিনোদনের নাম। ইতালির রোম শহরকে বলা হয় চিরশান্তির নগরী, অথচ এই রোমে দাঁড়িয়ে আছে রোমানদের নিদর্শন কলোসিয়াম, যেখানে লক্ষাধিক জীবন নাশ হয়েছে। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটা না রক্তপাত হয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করে চলছে কলোসিয়ামের সামান্য এই ভূখণ্ডটি। অদ্ভুত কাঠামোর ইমারতটির প্রতিটি ইট, কাঠ, পাথরে মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই বীভৎস, জঘন্যতম, প্রাণসংহারী দ্বৈত যুদ্ধের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশেষ নির্মাণশৈলীর এ কলোসিয়াম। ইতালির রাজধানী রোম নগরীতে ছাদবিহীন মঞ্চকে বলা হয় কলোসিয়াম। কলোসিয়ামের আবিধানিক অর্থ ক্রীড়াঙ্গন, প্রেক্ষাগৃহ বা মঞ্চ। রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই কলোসিয়ামটি চারতলা বিশিষ্ট ছাদবিহীন বৃত্তাকার এক স্থাপত্য কাঠামো। চারতলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণশৈলীর কারণে এখনও বিস্মিত করে মানুষকে। 70 থেকে 72 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজে হাত দেন ফেরিয়াস বংশের সম্রাট ভেসপাসিয়ান। মূলত জনসভা ও নাট্য উৎসবের জন্য ইমারতটি তৈরি করেছিলেন তিনি। নাম রেখেছিলেন এমফিথিয়েটারিয়াম ফেভিয়াম। 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণের সময় তার আকস্মিক মৃত্যু হয়। এরপর ক্ষমতায় বসেন তারই পুত্র টাইটাস। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের একজন ছিলেন তিনি। 80 খ্রিস্টাব্দে এমফিথিয়েটারের বাকি কাজ সম্পন্ন হয় তারই হাত ধরে। পাশাপাশি ভবনটি নতুন করে নকশাও করেন তিনি। তবে বাবার দেয়া নাম পাল্টে কলোসিয়াম রাখেন টাইটাস। কলোসিয়ামের জনসভা স্থলটিকে বিশেষ খেলার স্থান হিসেবে ঘোষণা করেন তিনি। সম্রাট টাইটাস পশু এবং বন্দীদের রাখার জন্য মাটির নিচে সুড়ঙ্গ নির্মাণ করেন। এছাড়াও আরও 36টি গোপন সুড়ঙ্গ নির্মাণ করা হয় হিংস্র পশু রাখার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে পশুগুলোকে রাখা হতো মল্লবীরদের উপর অতর্কিত হামলা চালানোর জন্য। এতে খেলায় আরও উত্তেজনা বৃদ্ধি পেত। কলোসিয়ামের নিচের অংশ বা গ্রাউন্ড ছিল কাঠের তৈরি। গ্রাউন্ড অংশটি টানা পোলের মাধ্যমে সরিয়ে ফেলা যেত। নিচের এই অংশটি ছিল পানিতে পূর্ণ, যার গভীরতা ছিল প্রায় 10 মিটারের মতো। এখানে মূলত নৌযুদ্ধের আয়োজন করা হতো। এই রণাঙ্গনের চারপাশ শক্ত প্রাচীরে ঘেরা ছিল, যার উচ্চতা ছিল প্রায় 50 মিটারেরও বেশি। কলোসিয়াম 189 মিটার দীর্ঘ এবং 156 মিটার চওড়া। এটির মূল এলাকা 6 একর। বাইরের দেয়ালের উচ্চতা হল 48 মিটার এবং ঘের মূলত 545 মিটার। রক্তপিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষের প্রাণ গিয়েছে ইতিহাস তার সঠিক হিসেব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামের মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্তও মিশে আছে। সম্রাটের নির্দেশে রাজকোষের অর্থে সেই সময় এক বিশেষ খেলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজারে হাতি, গন্ডার এবং সিংহ। ভল্লুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখত হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যু বেদনার হুঙ্কারের সঙ্গে সঙ্গে
উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। তবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। পশুর স্থলে মানুষে মানুষের লড়াইয়ের ধারণা এলো তার মনে, আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্তের হোলি খেলা। শুরু হলো মানুষের মৃত্যুর করুণ ও বীভৎস কাহিনী। প্রথমে যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই শুরু। যতক্ষণ না দুজনের একজন মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলত দ্বৈত লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করেই একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর 64 খ্রিস্টাব্দে ব্রুটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন ঐতিহ্যবাহী ওই খেলা। তারা গ্ল্যাডিয়াস বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলেই উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী পা হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা না করা সম্পূর্ণ তার মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাঁ হাতের বুড়ো আঙুল আকাশ নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমি নির্দেশ করার অর্থ শেষ করে দাও। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এই কলোসিয়ামে। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেককে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত, রয়েছে রক্তের গন্ধ, তাই এই পাপের ভাগে আমরা হতে চাই না। 1749 সালে 14তম পোপ বেনেডিক্ট নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় এটাকে শান্তি মন্দির ঘোষণা করেন। সেই সময় থেকে এখানে নিষিদ্ধ করা হয় প্রাণ বলি দেওয়ার নিষ্ঠুর খেলা। কলোসিয়াম কারো কাছে ছিল নিছক বিনোদন কেন্দ্র, আবার কারো কাছে ছিল মানবতা ভুলণ্ঠনের জায়গা। আসামিদের অত্যন্ত নির্মম কায়দায় মেরে ফেলা হতো এখানে, যার মাধ্যমে অন্যান্য রোমবাসীদেরও সতর্কবার্তা দেয়া হতো। রোমানরা সেই সময়ে একটি স্থাপনার মাধ্যমে পৃথিবীবাসীর সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল। যে কলোসিয়াম রোমান অহংকারের প্রতীক ছিল, আজ তার ভগ্নদশা। তবুও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এই অ্যাম্ফিথিয়েটার আজও রোমান ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় বহন করে চলে। হাজার বছরের পুরনো স্থাপত্য আশ্চর্যজনকভাবে আজও মজবুত দাঁড়িয়ে আছে। আবার এই স্থাপত্য বহন করে চলে মানুষের নিষ্ঠুরতার কাহিনী। এর দেয়ালের প্রতিটি পাথরে যেন গ্ল্যাডিয়েটরদের বীরত্ব, রক্তঘামের গন্ধ গাঁথা। ক্ষুধার্ত রাগে সিংহ বা জন্তুর ক্রূর গর্জনে যে দরবার ছিল আলোড়িত, ভীত, আন্দোলিত, আজ সেই জায়গা হাজার হাজার মানুষের ছুটির আনন্দ কোলাহলে মুখরিত।